উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যা, হ্যাঁ তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের কথা চিন্তা করে আজকে আমি পরিবেশ বিদ্যা ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে আজকে তোমাদের আজকে দ্বিতীয় অধ্যায় রয়েছে পরিবেশ ব্যবস্থাপনা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট। এই এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট থেকে তোমাদের কিন্তু আজকে আমি দেখো করাবো। এর আগে কিন্তু আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু আমি দিয়েছি, মানে এর আগের অধ্যায় জীববৈচিত্র্য। আজকে আমি তোমাদের সেকেন্ড অধ্যায় রয়েছে পরিবেশ ব্যবস্থাপনা। এই পরিবেশ ব্যবস্থাপনা থেকে দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের নিয়ে এসেছি এমসিকিউ উত্তর সহ। চলো দেখে নাও যাক প্রিয় শিক্ষার্থীরা উত্তর সব কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা যেগুলো ভাইটাল, যেগুলো আসার মতো সেই কোশ্চেন নিয়ে সেই উত্তর নিয়ে আমি তোমাদের সম্মুখে আলোচনা করতে চলেছি। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা 2025 পরিবেশ বিদ্যা লাস্ট মিনিট সাজেশন টপার 25, ঠিক আছে। তো দেখো পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় রয়েছে, দেখো পরিবেশ ব্যবস্থাপনা পার্ট 2। দেখো এখানে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এমসিকিউ, দেখো এমসিকিউ আর প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে। দেখে নেওয়া যাক। আর বলে দিচ্ছি দেখো তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও অবশ্যই এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। তো অবশ্যই পিডিএফ নিতে গেলে সম্পূর্ণ পিডিএফ প্রথম অধ্যায় 4টি অধ্যায়, তোমাদের পরিবেশ বিদ্যার 4টি অধ্যায় রয়েছে প্রথম অধ্যায় থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত। প্রত্যেকটি অধ্যায় থেকে তোমরা কিন্তু এমসিকিউ পাবে, এসিকিউ পাবে, তারপরে তোমরা পাবে দেখো বড় প্রশ্ন পাবে উত্তর সহ, 14টি প্র্যাকটিস সেট পাবে, বিগত সালের 6টি সালের তোমরা প্রশ্ন এমসিকিউ উত্তর পাবে আর সালের কোশ্চেন পাবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু শব্দ ভান্ডার, তোমাদের শব্দ ভান্ডার তোমরা জানো, হ্যাঁ শব্দ ভান্ডার থেকে তোমাদের থাকবে দেখো IUCN এর ফুল ফর্ম কি, WWW এর ফুল ফর্ম কি, কিংবা WWF এর ফুল ফর্ম কি, এরকম থাকবে। এগুলো শব্দ ভান্ডার, এগুলো আমি তোমাদের সম্পূর্ণ ওই পিডিএফ এর মধ্যে দিয়ে দেবো। তো চলো বেশি কথা না বলি, আজকে আমি প্রথম কোশ্চেনটি দেখে নিই 41 নম্বরে। এর আগে কিন্তু 40 পর্যন্ত দিয়েছি, তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংকে ভিডিও দেখে আসতে পারো। প্রথম কোশ্চেন আজকে, ধোঁয়াশা সৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি কখন? দেখো ধোঁয়াশা স্মোক, তো এই ধোঁয়াশার সম্ভাবনা সব থেকে বেশি দেখা যায় কিন্তু শীতকালে। তোমরা একটু ফলো করলেই বুঝতে পারবে যে শীতকালে বায়ুমণ্ডলে ধোঁয়াশার পরিমাণ কিন্তু সব থেকে বেশি। ওকে, এরপরে রয়েছে দেখো তোমাদের 42-এ বলা হয়েছে একটি শান্ত এলাকায় রাতের বেলা শব্দের সর্বাধিক মাত্রা কত হওয়া উচিত? দেখো একটি শান্ত এলাকায় কিন্তু রাতের বেলা শব্দের মাত্রা কিন্তু হওয়া উচিত 40 ডেসিবেল। তার মানে দেখো রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত এই সময় শব্দের মাত্রা কিন্তু অবশ্যই 40 ডেসিবেল, ঠিক আছে, 40 ডেসিবেল হওয়া উচিত। এরপরে বেশি হয়ে গেলে কিন্তু শব্দ দূষণ হিসেবে গণ্য করা হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 43-এ একটি শান্ত এলাকায় দিনের বেলায় শব্দ মাত্রা সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? দেখো একটি শান্ত এলাকা মানে যেখানে গাড়ি ঘোড়া কম, ঠিক আছে, একদম নীরব এলাকা, সেই সমস্ত এলাকায় দিনের বেলা বলা হয়েছে, কিন্তু আগেরটা ছিল রাত্রেবেলা, এখন দিনের বেলায়। এই দিনের বেলায় সর্বাধিক শব্দ মাত্রা সর্বাধিক অনুমোদিত মাত্রা মানে একটা লিমিট থাকবে, ঠিক আছে, সরকার থেকে একটা লিমিট করে দেওয়া হয়েছে, এর বেশি হওয়া চলবে না। তাহলে একটি শান্ত এলাকায় দিনের বেলায় শব্দের মাত্রা হলো 50 ডেসিবেল। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই আমার বই দেখো ফ্লিপকার্টে কিন্তু আমার এই বই পেয়ে যাবে। এই বই তোমরা লিখলে হবে HS, দেখো HS EVS, কোনো ডট দেবে না, দেখো EVS দেখো সাজেশন, EVS সাজেশন 2025, এটা লিখে সার্চ করলে কিন্তু প্রথমে আমাদের রেটিং, দেখো রেটিং কিন্তু প্রথম বই আমার রয়েছে, তবে এখন কিন্তু পাবে না, তোমরা ঠিক পরীক্ষার 3 মাস 4 মাস আগে পাবে, ঠিক আছে, 3 থেকে 4 মাস আগে পাবে। এখন কিন্তু তোমরা পাবে পিডিএফ, যারা পিডিএফ নেবে সম্পূর্ণ পিডিএফ, এই পিডিএফই তোমরা কিন্তু পেয়ে যাবে। যেই নোটস বই সাজেশন বই তোমাদের 2025 সালের জন্য তৈরি করা হয়েছে তার পিডিএফ কেউ যদি এখন নিতে চাও অবশ্যই পিডিএফ নিতে পারবে। টোটাল কিন্তু থাকবে, দেখে নাও, জীববৈচিত্র্য প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা, তৃতীয় অধ্যায় সুস্থায়ী উন্নয়ন, চতুর্থ অধ্যায় রয়েছে সুস্থায়ী কৃষি, তারপরে রয়েছে প্র্যাকটিস সেট রয়েছে, দেখো পেজ নাম্বার দেওয়া আছে, উচ্চ মাধ্যমিক প্রশ্নপত্র বিগত সালের পর্ষদের প্রশ্নপত্র দেওয়া আছে 120 থেকে 139, গুরুত্বপূর্ণ তথ্য মানে ইম্পর্টেন্ট যেই ডেটা সেগুলো দেওয়া আছে, সেই সঙ্গে দেওয়া আছে প্রকল্প বা প্রজেক্ট, টোটাল পেয়ে যাবে এই পিডিএফ এর মধ্যে। দেখো পিডিএফ, দেখো প্রথম অধ্যায়, দেখো একটু লিখে দিয়েছি, একটু ডিটেলস লিখে দিয়েছি, এরপর থেকে তোমাদের এমসিকিউ শুরু, তারপরে এসএকিউ শুরু, তারপরে বড় প্রশ্ন শুরু। এরপরে দেখো রয়েছে তোমাদের দ্বিতীয় অধ্যায়, এরপরে দেখো এই যে এমসিকিউ রয়েছে, এরকম উত্তর সহ কিন্তু টোটাল পেয়ে যাবে।
ঠিক আছে, পিডিএফ নিতে গেলে কিন্তু 165 তোমরা পেমেন্ট করতে হবে। তার মধ্যে তোমরা সারা বছরের সমস্ত সমস্ত এ টু জেড ফাইনাল পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশনের জন্য পরিবেশ বিদ্যার এই পিডিএফ এর মধ্যে ওভারঅল তোমরা কমপ্লিট করতে পারবে। চলো দেখে নাও যাক। 44-এর কি বলা হয়েছে দেখো, বসতি এলাকায় দিনের বেলা শব্দ দূষণ ঘটে যখন শব্দের মান কত হবে বসতি এলাকায়, কিন্তু আগেরটা শান্ত এলাকা ছিল, তার মানে 55 ডেসিবেল। ঠিক আছে, 55 ডেসিবেলের বেশি হয়ে গেলে কিন্তু শব্দ দূষণ হবে, 55 ডেসিবেলের বেশি হওয়া চলবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের 45, শিল্পাঞ্চলে রাতের বেলায় শব্দের মাত্রা কত থাকবে। দেখো শিল্পাঞ্চল মানে যে সমস্ত জায়গায় কলকারখানা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু 75 ডেসিবেল এর বেশি থাকলে কিন্তু বলা যাবে শব্দ দূষণ হবে। অবশ্যই 70 ডেসিবেল, এই 70 ডেসিবেল হলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা রাতের বেলায়। এরপরে রয়েছে দেখো তোমাদের 46-এর বলা হয়েছে প্রদত্ত কোনটি সংলগ্ন অঞ্চলে নীরব অঞ্চল হিসাবে ঘোষণা করা হয়। নীরব অঞ্চল মানে সাইলেন্ট কথার মানে একদম কোনো শব্দ থাকবে না। ঠিক আছে, সেটি কোন অঞ্চলকে নীরব অঞ্চল হিসাবে ঘোষিত করা হয়েছে। দেখো কলকারখানা রয়েছে, হাসপাতাল রয়েছে, বাজার রয়েছে, ক্লাব রয়েছে, দেখো এই সব জায়গায় তো শব্দ দূষণ করেই। উত্তর কিন্তু হবে হাসপাতালে দেখো 100 মিটারের মধ্যে কোনো রকম শব্দ দূষণ করা চলবে না। ঠিক আছে, কোনো রকম শব্দ দূষণ করা চলবে না 100 মিটারের মধ্যে। আর মিটার, এটা কিন্তু মিটার। এরপরে রয়েছে দেখো তোমরা কিন্তু এই পিডিএফ পেতে গেলে 7890404016 সম্পূর্ণ পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবি। তারপরে রয়েছে দেখো 47-এর হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান এবং আদালত চত্বরের দেখো বা চতুর্দিকে নিঃশব্দ দেখো কত মিটার পর্যন্ত। অবশ্যই দেখো 100 মিটার, একটু আগে বললাম হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান আদালত এই 100 মিটারের মধ্যে কোনো রকম শব্দ দূষণ করা চলবে না। 48-এর অম্ল বৃষ্টির ক্ষেত্রে বৃষ্টির জলের পিএইচ এর মান কত। দেখো 5.5 কিন্তু কম বলবে। এরপরে রয়েছে দেখো সাম্প্রতিককালে ঘটে যাওয়া রেমাল যে ঝড়টি হয়েছে, সাম্প্রতিককালে ঘটে যাওয়া রেমাল ঝড়টি ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্যই উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। উত্তর কিন্তু হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। 50-এর দেখো বৃক্ষের কোন অংশটি ধূলিকণা রোধে সব থেকে বেশি সাহায্য করে। উত্তর কিন্তু হবে পাতা কিন্তু দেখো বৃক্ষের এই পাতাটি ধূলিকণা থেকে সব থেকে বেশি সাহায্য করে। এরপরে রয়েছে দেখো 51, পারমাণবিক চুল্লি বিস্ফোরণ ঘটলে সব থেকে বেশি মারাত্মক যে ঘটনা ঘটে বা দূষণটি ঘটে সেটির নাম হলো তেজস্ক্রিয় দূষণ। ঠিক আছে, ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, ঠিক আছে, এগুলো থেকে প্রচুর পরিমাণে দূষণ ঘটে, তেজস্ক্রিয় দূষণ, এর থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়। এরপরে রয়েছে 52, বলা হয়েছে জলাশয়ে পুষ্টির মাত্রা বৃদ্ধি ঘটলে তাকে কি বলে। তাকে বলা হয় কিন্তু ইউট্রফিকেশন বা অতি পুষ্টিকতা। অতি পুষ্টিকতা। ঠিক আছে, এরপর রয়েছে দেখো ডিটারজেন্ট মানে ডিটারজেন্টের যে রাসায়নিক সব থেকে বেশি জল দূষণ ঘটায় সেটির নাম কি, ফসফেট। উত্তর কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, ফসফেট। এরপরে রয়েছে দেখো তোমাদের ইউট্রফিকেশন বা অতি পুষ্টিকতা শব্দটি কোন প্রকার দূষণের সঙ্গে যুক্ত। একটু আগে বললাম জল দূষণ, এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 55 রয়েছে, দেখে নাও। 55 রয়েছে ইউট্রফিকেশন হলো জলাশয় কি হয় বলতো, জলাশয় উদ্ভিদের সংখ্যা বাড়ে যদিও প্রাণীর সংখ্যা কমে। তার মানে ইউট্রফিকেশনের ফলে পুকুরে বা লেকের জলে কি হয় বলতো, কচুরিপানা, শ্যাওলা এগুলোর পরিমাণ বাড়বে কিন্তু প্রাণীদের সংখ্যা কমবে। তার কারণ এই ইউট্রফিকেশন ফলে জল দূষণ ঘটে এবং জলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, ফলে প্রাণীদের সংখ্যা কমে কিন্তু উদ্ভিদের সংখ্যা বাড়ে। এরপরে রয়েছে দেখো তোমাদের 56, কি বলেছে দেখো, ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া বা অরণ্য গবেষণা কেন্দ্রের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত। উত্তর হবে কিন্তু দেখো দেরাদুন। ঠিক আছে, উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 57, কি বলা হয়েছে 2007 সাল পর্যন্ত ভারতবর্ষে কয়টি বায়োস্ফিয়ার রিজার্ভ গঠিত হয়। দেখো 14টি। আর বর্তমান বললে কিন্তু দেখো 18টি। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে কি বলবো, জৈব মণ্ডল সংরক্ষণ। বায়োস্ফিয়ার রিজার্ভ মানে
বা জৈব মণ্ডল, ঠিক আছে, জৈব মণ্ডল সংরক্ষিত এলাকা বর্তমানে 18টি, কিন্তু 2007 সালে ছিল কিন্তু 14টি। এরপরে রয়েছে দেখো তোমাদের 58, ভারতবর্ষের সিংহ প্রকল্প শুরু হয় কবে? 1972 সালে। ঠিক আছে, সিংহের কিন্তু দেখো গুজরাটের সিংহের কিন্তু বিশাল আবাসস্থল রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে কিন্তু গুজরাটে, এটি 1972 সালে। এরপরে রয়েছে দেখো তোমাদের 59-এ ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয় কোথায়? দেখো উত্তর কিন্তু হবে চেন্নাইতে, চেন্নাই, ঠিক ঠিক আছে, তামিলনাড়ু চেন্নাই, চেন্নাই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের 60-এ বলা হয়েছে কি কোন কোন সালে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপিত হয়েছিল? দেখো ন্যাশনাল বায়োডাইভার্সিটি, এটি কিন্তু ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্থাপিত হয়েছিল কিন্তু 2003 সালে। এ ইজ দ্য কারেক্ট আনসার, 2000 কিন্তু 3 সালে। এরপরে রয়েছে তোমাদের 61তে বলা হয়েছে কি, দেখো কোন সালে ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড স্থাপিত করা হয়? অ্যাফরেস্টেশন কথার মানে বনসৃজন, ঠিক আছে, বনসৃজন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট, ঠিক আছে, ইকো মানে ইকো, হ্যাঁ ইকো, ইকো ডেভেলপমেন্ট অফ স্থাপিত হয় বোর্ড কবে স্থাপিত হয়? 1992 সালে, 1992 সালে ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোকে তোমাদের 62তে বলা হয়েছে কোন সালে ভারতবর্ষে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেল গঠিত হয়? 1998 সালে দেখো জে এফ জেএফএম, জেএফএম কথার মানে হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, 1998 সালে স্থাপিত হয় বা গঠিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 63, বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় যৌথ বন পরিচালনা ব্যবস্থা শুরু হয়? মানে যৌথ মানে দেখো জয়েন্ট, দেখো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট আমাদের পশ্চিমবঙ্গে কোথায় শুরু হয়? উত্তর কিন্তু হবে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে আরাবাড়িতে, পশ্চিম মেদিনীপুরে আরাবাড়িতে। এরপরে রয়েছে দেখো 64 ট্রিপল স্টার, দেখো বায়ুমণ্ডলের ওজোন ছিদ্র বা ওজোন স্তর, এটি কিন্তু হবে ওজোন স্তর ধ্বংস নিয়ন্ত্রণের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর কিন্তু হবে উত্তর আমেরিকার কানাডার, উত্তর আমেরিকার দেখো কানাডা, উত্তর আমেরিকার কিন্তু কানাডার মন্ট্রিল শহরে 1987 সালে, কানাডার মন্ট্রিল শহরে। এরপরে 65তে রয়েছে বিশ্বের 11টি দেশ 1997 সালে 16ই সেপ্টেম্বর পরিবেশ বিষয়ক যে চুক্তিটি স্বাক্ষর করে তা হলো কোনটি? উত্তর কিন্তু হবে দেখো মন্ট্রিল প্রোটোকল, উত্তর আমেরিকা কানাডায়। এরপরে রয়েছে 66তে বলা হয়েছে ওজোন স্তর নষ্ট করার জন্য দায়ী রাসায়নিক পদার্থ কমানোর জন্য 1997 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক যে চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কি? সেটি কিন্তু হবে কিয়োটো প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো হ্যাঁ জাপানে কিন্তু কিয়োটো প্রোটোকল হয়, ঠিক আছে, কিয়োটো প্রোটোকল। এরপরে রয়েছে দেখো তোমাদের 87তে 67তে মন্ট্রিল চুক্তি কার্যকর করার জন্য ভারতের দপ্তর স্থাপিত হয়, সেটির নাম কি? ওজোন সেল, ওজোন সেল বা ওজোন গহ্বর, ওজোন সেল, ঠিক আছে। এরপরে রয়েছে 68, বলা হয়েছে কিয়োটো প্রোটোকল আন্তর্জাতিক চুক্তি যাতে শিক্ষা প্রতি মানে শিক্ষানীতি দেশগুলো কমানোর কথা ছিল। দেখো মানে বলা হয়েছে কিয়োটো প্রোটোকল একটি আন্তর্জাতিক চুক্তি যাতে কি করা হয়েছে, যাতে এই যে শিল্প ক্ষেত্রে, ঠিক আছে, এটি কিন্তু হবে শিল্প, ঠিক আছে, শিল্প ক্ষেত্রে যে দেশগুলি রয়েছে শিল্পের সেই দেশগুলো কমানোর কথা বলা হয়েছিল। কিসের কমানোর কথা বলা হয়েছিল? কার্বন ডাই অক্সাইড, বাতাসের কার্বন ডাই অক্সাইড কমানোর কথা বলা হয়েছিল শিল্পোন্নত যে দেশগুলো রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 69-এর বলা হয়েছে 2005 সালের ফেব্রুয়ারি মাসে পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? দেখো কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 3টি কোশ্চেন আছে, দেখো দশালিগ্রাম স্বরাজ মহল, দশালিগ্রাম স্বরাজ মহল, দেখো স্বরাজ্য মহল বা স্বরাজ মহল, এখানে স্বরাজ্য মহল আন্দোলন সূচনা হয় কার নেতৃত্বে? দেখো দশালিগ্রাম একটি আন্দোলন হয়, সেই আন্দোলনের সূচনার নেতৃত্ব কে দিয়েছে? দেখো উত্তর ইজ দ্য কারেক্ট আনসার, চণ্ডীপ্রসাদ ভট্ট, চণ্ডীপ্রসাদ ভট্ট তোমার ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে কোন ব্যক্তি যুক্ত ছিলেন? উত্তর কিন্তু হবে মেধা পাটেকর যুক্ত ছিলেন, বি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নর্মদা একটি নদী, ঠিক আছে, সেই নদীর উপরে অসংখ্য বাঁধ দেওয়া হয়েছিল, সেই বাঁধগুলোকে অসংখ্য বাঁধ আছে, সেই বাঁধগুলোকে কি করা হয়েছে বলতো? সেই বাঁধগুলোর বিরুদ্ধে, ঠিক আছে, পরিবেশ বিজ্ঞানী
যে আন্দোলন করেছিল তার নাম মেধা পাটেকর, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপরে রয়েছে দেখো 1972-এ WHO ফুল ফর্ম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এরপরে রয়েছে দেখো তোমাদের 73-এর গ্রিন গ্রিন দেখো গ্রিন বেল্ট, এটি কিন্তু হবে গ্রিন বেল্ট, বয়েকার লয়টায় গ্রিন বেল্ট। দেখো কোন বিষয়ে? দেখো কলকাতায় পরিবেশ বিষয়ক গ্রিন বেল্ট হলো কলকাতায় পরিবেশ বিষয়ক একটি কিন্তু কমিটি, ঠিক আছে। এরপরে রয়েছে কলকাতায় দেখো গ্রিন বেল্ট হলো কলকাতা হাইকোর্টের পরিবেশ বিষয়ক, ঠিক আছে, একটি কমিটি ছিল। এরপরে রয়েছে তোমাদের 74-এর ইটিপি এর ফুল ফর্ম কি? দেখো অ্যান্ড্রো অ্যান্ড্রয়েড ট্রিটমেন্ট প্ল্যান। দেখো অ্যান্ড্রয়েড ট্রিটমেন্ট প্ল্যান, ঠিক আছে, এর ফুল ফর্ম। তবে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 4টি অধ্যায় রয়েছে, এই 4টি অধ্যায় মাথায় রাখবে। তোমরা কিন্তু 20টি এমসিকিউ, ঠিক আছে। তারপরে রয়েছে তোমরা 25টি এসিকিউ। এই কয়েকটি তোমরা যদি পড়াশোনা করো এই সীমিত, তাহলে কিন্তু তোমরা কমন পাবে না। যারা 20টি যারা 25টি তোমাদের এমসিকিউ এসসিকিউ তোমাদের সম্মুখে উপস্থাপন করবে, 5 মিনিটের ভিডিও 10 মিনিটের ভিডিও, সেগুলোর থেকে পরীক্ষায় আমার মনে হয় না যে আসার মতো। তার কারণ মিনিমাম একটা চ্যাপ্টার থেকে তোমাদের 4টি অধ্যায় যেহেতু রয়েছে, 50টি এমসিকিউ কিংবা এসসিকিউ তোমাদের পড়া কিন্তু অবশ্যই দরকার। এরপরে রয়েছে দেখো 75-এর আইপিসিসি এর ফুল ফর্ম কি? দেখো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ঠিক আছে। এরপরে রয়েছে দেখো সিবি, দেখো এরপরে রয়েছে দেখো সিপিসিবি এর ফুল ফর্ম কি? দেখো দেখে নাও, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। সেন্ট্রাল পিতে পলিউশন, তারপরে সিতে কন্ট্রোল, বিতে বোর্ড। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 77-এর এসপিসিবি এর ফুল ফর্ম কি? দেখো স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, এতে স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। ওকে, ডি ইজ দ্য দেখো তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে লাস্ট কোশ্চেন দেখো আজকের মতো, তোমাদের রয়েছে কোন ব্যারেজের জন্য পাঞ্জাবে সবুজ বিপ্লব ঘটে? তোমরা জানো ভারতবর্ষের প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল কিন্তু পাঞ্জাবে গমকে কেন্দ্র করে, ঠিক আছে। তো কোন ব্যারেজের জন্য পাঞ্জাবে প্রথম সবুজ বিপ্লব ঘটে? ভাকরা নাঙ্গাল প্রকল্প, যেটি শতদ্রু নদীর উপর। দেখো শতদ্রু নদীর উপরে কিন্তু এই ভাকরা নাঙ্গাল প্রকল্প রয়েছে। এই ভাকরা নাঙ্গাল প্রকল্পে শুধু পাঞ্জাব রয়েছে, হরিয়ানা রয়েছে, রাজস্থান রয়েছে, ঠিক আছে। এই সমস্ত রাজ্যগুলো এই ভাকরা নাঙ্গাল ব্যারেজের জন্য, ঠিক আছে, বিভিন্ন খাল কেটে, ঠিক আছে, কৃষি জমির মধ্যে, ঠিক আছে, জল কিন্তু প্রবেশ করেছে এবং তার সাহায্যে কিন্তু সেচ কার্য করা হয়। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের বারবার বলছি, তোমরা প্রত্যেকটি অধ্যায় থেকে দেখো 7890404016 এই নাম্বারে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। এবং কেউ যদি পিডিএফ নিতে চাও, দেখো পিডিএফ নিতে চাইলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু এই জায়গায় তোমাদের যেতে হবে। কোন জায়গায়? এই হোয়াটসঅ্যাপে আমি বলে দেবো। আর হোয়াটসঅ্যাপে দেখো পিডিএফ নিতে গেলে অবশ্যই তোমরা পিডিএফ সম্পূর্ণ টাইপ করা, প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ রয়েছে, প্র্যাকটিস সেট রয়েছে, তোমাদের বিগত সালের প্রশ্ন রয়েছে, শব্দ ভান্ডার, প্রকল্প রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার আগে খাতায় করতে হবে। এ টু জেড তোমরা কিন্তু পাচ্ছ 165 রুপিসের মধ্যে, অনলি 165 টাকার মধ্যে পাচ্ছ। খুব সুন্দরভাবে টাইপিং করা, সাজানো গোছানো আছে, কোনো টেনশন নেই। আর তোমাদের কিছু জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, তাহলে আমি তোমাদের প্রবলেমগুলো আমি বুঝতে পারবো আর তোমাদের ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।